নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে অনেকটা দেরি করেই ভিডিওটা শুরু করলাম। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বেশ অন্ধকার ছিল বাইরে। অন্ধকারের মাথায় সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই যে আলো বেরোতে এখন পুজোটা প্রায় শেষের দিকে। আজকে আবার একটা মাথার ওপরে অনেক বড় দায়িত্ব রয়েছে। হাজব্যান্ডের যেহেতু নাইট ডিউটি ছিল, আবার এসে বি শিফটে ডিউটি যেতে হবে, মানে দুপুরবেলা। তো ঘুমানোর সময় তো সেরকম পাবে না। তো মেয়েকে সকালবেলা নিয়ে একা স্কুলে দিয়ে আসতে হবে আর কি। যেদিনে করে মেয়েকে সকালবেলা একা স্কুলে দিয়ে আসতে হয় না, সেদিনে বেশ খানিকটা চাপ লাগে নিজের ওপরে। তো রাত্রেবেলাও ভেবে ভেবে ঘুমোই যে সকালবেলা কোনটার পরে কোন কাজটা করব, যাতে সব কিছু আমি সময়ের মধ্যে করে নিতে পারি আর কি। তো সেই ভেবে ভেবে কাল রাতে আমি ঘুমিয়েছিলাম। তো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে গিয়েছে। আসলে সকালবেলা ওঠা যদি একবার অভ্যেস হয়ে যায় না, এটা আমি লক্ষ্য করে দেখেছি, সকালে কিন্তু উঠতে আর সেরকম অ্যালার্মের প্রয়োজন হয় না। আগে আগে মানে প্রথম যখন সকালে ঘুম থেকে ওঠা শুরু করেছিলাম, তখন আমাকে রোজ একটা দুটো করে অ্যালার্ম লাগিয়ে রাখতে হতো। তারপরে এখন বেশ অভ্যেস হয়ে গিয়েছে। মোটামুটি 5:30 নাগাদই এমনি আমার চোখ খুলে যায় আর কি। তারপরেও না, আমি রোজ সকালে উঠি না। মাঝে মধ্যে হাজব্যান্ডের ছুটির দিনগুলো বা কখনো যদি দেখি যে সকালবেলা কাজের চাপটা কম রয়েছে, ওটা আবার সপ্তাহে 1-2 দিন মতোই হয়, সেদিনে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। তাও 7টার মধ্যেই উঠে যেতে হয় আজকাল ওই 9টা অবধি আর ঘুমিয়ে থাকতে পারি না। তো যাই হোক, এখানটায় মেয়েকে ঘুম থেকে ওঠাবো তার আগে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, মানে সকালের যা কিছু ছিল আর কি। তারপরে এই যে মেয়ের জন্য একটু আলমন্ড আর তার সাথে একটুখানি শরবত নিয়ে নিচ্ছি। তো ওকে ওটা খাইয়ে দিয়ে আমি একটু ব্রাশ করিয়ে নিচ্ছি। ওকে মোটামুটি স্কুল নিয়ে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমাকে উঠিয়ে নিতে হয়, তবে গিয়ে ওকে টাইমের মধ্যে রেডি করতে পারি। তা না হলে না, ছোটো বাচ্চা তো, ওকে নিয়ে হুড়োহুড়ি করতে গেলে দেখা গিয়েছে কি ও একদমই সময়ের মধ্যে মানে রেডি হতে পারে না। তো ওই যে এখানটায় ব্রাশটা করিয়ে নিয়ে ওকে আমি তারপরে খাইয়ে নেব। তারপরে কিন্তু ওকে রেডি করিয়ে নিয়ে স্কুলে যাব। হাতে একটুখানি সময় রেখে চলছি, যাতে যাওয়ার আগে আমার তাড়াহুড়ো না হয়। একা একা কাজ করতে গেলে দেখেছি এই ধরনের প্রবলেমগুলো অনেক বেশি হয়। হাজব্যান্ড যেদিনের সাথে থাকে সেদিনে ও অনেকটা সামলে দেয়, মানে মেয়েকে রেডি করা থেকে শুরু করে বা ওকে ব্রেকফাস্টটা বানিয়ে হাতের কাছে দিয়ে দিলে খাইয়ে দেওয়া, এগুলো তো অবশ্যই করে দেয়। তাতে আমার অনেক বেশি সুবিধে হয়। তো এখানটায় ডাস্টবিনটা আমি খুলে দেখলাম, মেয়ে যত জায়গার জিনিসপত্র রয়েছে না, সব কিছু ডাস্টবিনের মধ্যে ফেলেছে। কিছু কিছু সময়ও না, ফলের ঝুড়ি থেকে ফল নিয়ে, মানে ভালো ফল নিয়েও ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। তো 1-2 দিন ছাড়া আমি একটুখানি চেক করে দেখে নিই ভালো জিনিস ফেলেছে কিনা। তো এই যে আমি এখন মেশিনটাও চালিয়ে নেব। আর এটা চালিয়ে দিয়ে স্কুলে ছেড়ে দিয়ে আস্তে আস্তে ততক্ষণে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তারপরে এসে আমি মিলে দিতে পারবো। এরকমভাবে কাজবাজ না করলে না, সারাদিনই সংসারে কাজবাজ করতে হবে, তারপরেও দেখা যায় দিনের শেষে সংসারে কাজই শেষ হচ্ছে না। আমার কাছে না সকালের টাইমটা অনেক বেশি একটা ব্যস্ত সময়। সকালে বেশ কয়েক ঘন্টা আমি একদমই সময় পাই না নিজের জন্য। খুব বেশি পরিমাণে ব্যস্ত থাকি সব কিছু নিয়ে। তারপরে মোটামুটি দুপুরের পর থেকে একটু হালকা হয়ে যায়। তো মেয়ে এখন খাবে না বলল, তাই ভাবলাম একটুখানি ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই, তারপরে মেয়েকে ছেড়ে দিয়ে এসে ফাঁকা হয়ে যাবো একদম। তো সেই কারণে এই 10-15 মিনিটের মধ্যে যতটুকু ক্লিনিং পসিবল হয় ততটুকুই করে নিচ্ছি। আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেনই, আমি এটা অনেকবার বলেছি, আমি প্রত্যেক দিন কিছুটা সময় বের করে না হালকা হাতে, মানে একটা ভিজে কাপড় নিয়ে বাড়ির এদিক ওদিক একটুখানি ক্লিন করে নিই। তাতে করে ওই ডিপ ক্লিনিংয়ের সমস্যাটা থাকে না, আর হঠাৎ করে বাড়িটা খুব বেশি নোংরা বলে মনে হয় না। প্রত্যেকদিন রাত্রেবেলা মেয়ে স্কুলে যেগুলো পরে যাবে সেগুলো কিন্তু হাতের কাছে আমি রেডি করে রাখি, তাতে সকালবেলা উঠে জামা কাপড় সিলেকশনেও খুব একটা সমস্যা হয় না। আর আজকে সকালবেলা আমাকে এত বেশি বিরক্ত করছিল, ওকে রেডি করতে গিয়ে যথারীতি হিমশিম খেতে হয়েছে। তো ফাইনালি ওকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি। অটোতে করে এত ব্যাগপত্র নিয়ে মেয়েকে নিয়ে যেতে আমার সত্যি কথা অনেক বেশি ভয় লাগে। তো সেই কারণে একদম ফাঁকা অটো নিয়েই গিয়েছিলাম আর কি। এই যে মেয়েকে দিয়ে এসে বাজার থেকে টুকটাক কিছু জিনিসপত্র কিনে এনেছি। তো এই যে একটা ভেলি গুড় পেয়েছিলাম, এটাকে কি গুড় বলে জানি না, তবে গুড়টার কিন্তু স্বাদ অনেক বেশি ভালো ছিল। তো ঠাকুরের জন্য এটা এনেছি, আজকে ঠাকুরকে কিছু বানিয়ে দেবো ভাবছি আর কি। সকাল থেকে কাজের চাপে না একদমই জল খাওয়া হয়নি, তাই এসে একদম বড় গ্লাসে 1 গ্লাস জল খেয়ে নিলাম।
তো এখানটায় আমি আজকে একটু পিঠে বানাবো আর তার সাথে নতুন গুড় দিয়ে একটু পায়েস বানিয়ে নেব। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন না তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, তো সেই কারণে ঠান্ডার সময় পিঠে পায়েস তো সবার বাড়িতে হয়ে থাকে। আমিও এই বছর বেশ কয়েকবার বানিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমি এই পাটিসাপটা পিঠেটা একটু সুজি আর চালের গুঁড়ো দিয়েই বানাচ্ছি, আর হালকা একটুখানি ময়দা দিয়েছিলাম। আগের বারে যে পাটিসাপটা পিঠেটা বানিয়েছিলাম না, একটু মোটা মোটা গোছের হয়ে গিয়েছিল, তো আজকে চেষ্টা করছি একটু পাতলাভাবে বানানোর জন্য। আমি অনেকবার চেষ্টা করছি পাটিসাপটা পিঠেটা একটু পারফেক্টভাবে শেখার জন্য, তো আগের থেকে এবারেরটা অনেক বেশি ভালো হয়েছে। আশা করি ধীরে ধীরে করতে করতে এটাও আমার কাছে অভ্যেস হয়ে যাবে। তো আজকে আর নারকেলের পুর টুর বানাইনি, কারণ নারকেলের পুর বানাতে গেলে অনেকটা সময় লাগে। আজকে বাজার থেকে আমি 100 মতো না এই মাখা সন্দেশ কিনে এনেছি, মাখা সন্দেশ দিয়ে বানিয়ে নেব। আর এই তো এখানটায় পায়েসটাও বানিয়ে নিচ্ছি। পায়েস কিন্তু আমি বানালে সবসময় চালের পরিমাণটা একটু কম রাখি আর দুধের পরিমাণটা একটু বেশি দিই, তাতে করে কিন্তু পায়েসটা অনেক বেশি টেস্টি হয়। আর আজকে যখন আমি পায়েস বানাচ্ছিলাম না, তখন আরও একটা ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি, যেটা করতে দেখলাম পায়েসের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের মধ্যে কিছুজন হয়তো একটুখানি উপকৃত হবেন। আশা করি অনেকেই আপনারা এটা জানেন। এই যে পিঠেটা আমি বানিয়েছি, মানে পাটিসাপটা পিঠে যখন বানিয়েছিলাম তখন তো চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়ো করেছিলাম। তো সেখান থেকে না অল্প একটুখানি চালের গুঁড়োর মধ্যে একটুখানি জল মিশিয়ে আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে করে পায়েসটা অনেক বেশি ঠিক হয়ে গিয়েছিল আর খেতেও বেশ ক্রিমি মনে হচ্ছিল আর কি। আপনারা কারা কারা এরকমভাবে পায়েস বানান অবশ্যই আমাকে জানাবেন। সাধারণত চালের গুঁড়ো দিয়ে না ফিরনি জাতীয় একটা মিষ্টি তৈরি হয়, সেটা খুবই টেস্টি হয় খেতে শুনেছি, তবে আমি কখনো বানাইনি। ইচ্ছে আছে পরের বারে যখন বানাবো তখন ওই ফিরনিটা বানাবো। ফিরনি কিন্তু ট্র্যাডিশনালি একটা মাটির কোনো জায়গার মধ্যে ছোট ছোট বাটির মধ্যে বানানো হয় আর কি। তো আশা করি কখনো বানালে আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে বলতে আমার পায়েসটাও রেডি হয়ে গিয়েছে। দুধটা একটু ঠান্ডা করে তার মধ্যে আমি গুড় পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর আজকে একটুখানি না বেসনের মিষ্টি বানাচ্ছি, তো এখানটায় আমি 1 চামচ মতো ঘি নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটুখানি সুজি দিয়েছি। সুজিটা ভাজা ভাজা হয়ে যেতেই কিন্তু এর মধ্যে আমি 2-4 চামচ মতো বেসন দিয়ে দিলাম। তারপরেই কিন্তু এর মধ্যে আমি এরকম লিকুইড গুড় দিয়ে দিয়েছি। তো এখানটায় কিন্তু আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হলো বেসনটাকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করিনি গুড়ের সাথে, সেই কারণে না বেসনের মধ্যে একটুখানি দলা দলা মতো পাকিয়ে গিয়েছিল। আর যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম এই কারণে একটুখানি গড়বড় মতো হয়ে গিয়েছে, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা যদি বানান তাহলে কিন্তু বেসনটাকে একটুখানি ছেঁকে নেবেন আগে থেকে, তবে বেসনের মধ্যে দলাটা পাকাবে না আর বরফিগুলো খেতেও বেশ ভালো হবে। তো আমি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, মানে এই ঘন্টাখানেক, তারপরে এরকমভাবে আমি কেটে নিচ্ছি। আর কাটলেই কিন্তু রেডি আমাদের বেসন সুজির বরফি। এটাকে আমি তুলে রেখে দিলাম, ঠাকুরকে যখন ভোগে দেবো তখন আমি একটা দুটো করে বের করে ভোগে দিয়ে দেবো। আজকাল আর বাইরের মিষ্টি আমরা খাই না বললেই চলে। যখনই মিষ্টি জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে তখন আমি এরকমভাবে বাড়িতে না বানিয়ে ফেলি, তাতে মনেও একটা আলাদা রকম শান্তি থাকে যে বাইরের কোনো মিষ্টি জাতীয় জিনিস আমাদের খাওয়া হচ্ছে না। আর এই তো মেয়েকে ওর বাবা নিয়ে চলে এসেছে, এখন ওকে স্নান ধান করিয়ে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ওকে দুপুরের ভাতটাও খাইয়ে দেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।